শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি। ওকে। তাহলে আমাদের আজকের টপিকটা আমরা ফার্স্টে বের করব হচ্ছে হলো পপুলেশন এস্টিমেশন। সেটা আমাদেরকে বের করতে হয় রেটের রেসপেক্টে। এটা আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, যে আমরা এস্টিমেট করতে পারি যে আমাদের ইন ফিউচার এত সালে আমাদের এত জনসংখ্যা হতে পারে সেটা। আর হলো আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কের একটা ডিজাইন দেখব। তাহলে ফার্স্টে যদি আমি বলি যে পপুলেশনের যে ব্যাপারটা, আমাদের এখানে একটা সূত্র দেওয়া আছে, সেটা হলো QF ইজ ইকুয়াল টু PF ইন্টু কিউ। ঠিক আছে, এর অর্থ কি, কোনটাতে তো কি বোঝাচ্ছে? QF যেটা, সেটা হলো কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ারমেন্ট পার ডে, অর্থাৎ প্রতিদিন আমার কি পরিমাণ ওয়াটার রিকোয়ারমেন্ট থাকতে পারে সেটা হলো QF, যে আমার কতটুকু ওয়াটার লাগবে। পিএফটা হচ্ছে হলো আমার প্রজেক্টেড পপুলেশন, অর্থাৎ আমরা যে সাপোজ আমরা ডিজাইন পিরিয়ড মনে করেন আমরা 10 বছরের ডিজাইন করতে চাচ্ছি কোনো একটা কি বলা যায় ট্রিটমেন্ট মেথডের রেসপেক্টে, তাহলে আমরা এই 10 বছর পরে আমাদের ওই জায়গার কমিউনিটির পপুলেশনটা কত হবে, এই যে প্রজেক্টেড পপুলেশনটা সেটা হলো পিএফ। এবং কিউবটা কি বলছি, রেট অফ ওয়াটার কনজাম্পশন পার ক্যাপিটা পার ডে। পার ক্যাপিটা মানে হলো প্রতিটা পার্সন, পার ডে মানে হলো প্রতিটা দিন, অর্থাৎ একজন পার্সন একদিনে কি রেটে পানি ইউজ করে বা কনজিউম করে সেটা হলো কিউ। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝাইতে পারি যে আমার একদিনে কি পরিমাণ ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাহলে পপুলেশন প্রজেকশনকে অনেকভাবে করা যায়, এত ডিটেলস আমরা করব না, আমরা জাস্ট খালি নামগুলো দেখবো আর এগুলোর বেসিক আইডিয়া নিব। ফার্স্ট যেটা, সেটা হলো ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। ইউনিফর্ম গ্রোথ রেট মেথড নামটা থেকেই আমরা বুঝতে পারতেছি যে এখানে কি হবে, যে একটা ইউনিফর্ম গ্রোথ থাকবে। ঠিক আছে, এর অর্থটা কি স্যার? এর অর্থ হচ্ছে হলো মনে করেন যে আমার 2020 সালে ছিল মনে করেন যে 1 লক্ষ মানুষ, 2025 সালে হয়ে গেছে সেটা হচ্ছে হলো 1,10,000 মানুষ। মানে হচ্ছে হলো গত 5 বছরে আমার সাপোজ বাড়ছে হলো 10,000। তাহলে এটার রেসপেক্টে আমরা যদি বলি যে আগামী 5 বছরেও আমাদের 10,000 মানুষ বাড়বে বা 10,000 পপুলেশন ইনক্রিজ হবে, দেন ওইটাকে আমরা বলতে পারি ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে যতটুকু বাড়তেছে আমাদের ইন ফিউচারে অতটুকু টাইম ডিউরেশনে যদি সেম অ্যামাউন্টের পপুলেশন বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলতে পারি ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। আচ্ছা, ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড একই জিনিস, কতটা ছিল? কিন্তু স্যার, এটা কি ফিজিক্যালি পসিবল যেটা না 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 বললেন? না, এটা ফিজিক্যালি পসিবল না। আমরা হচ্ছে হলো অনেকগুলো মেথড পপুলেশন প্রজেকশন দেখতেছি যে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে প্রজেক্ট করতে পারি, আমরা যেটা ফিজিবল মেথড সেটা আমরা দেখবো সামনে। ঠিক আছে, এটা আগে অনেক মানুষ ইউজ করতো যখন আমাদের মনে করেন স্ট্যাটিস্টিক্স এত স্ট্রং ছিল না, তখনকার মানুষ মনে করতো যে হায় রে গত 5 বছরে 10,000 মানুষ বাড়ছে, আগামী 5 বছরে হয়তো 10,000 মানুষই বাড়বে। ঠিক আছে, সো এটা হলো একটা নর্মাল একটা মেথড, এটা ফিজিবল মেথড না। নেক্সট যেটা আসতেছে ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড, সেম থিং। ওটা কি ছিল, আমরা পিপল হেড কাউন্ট করতাম যে আমাদের 10,000 বাড়ছে, এটাতে আমরা কি কাউন্ট করব, আমরা পার্সেন্টেজ কাউন্ট করব যে না আমাদের এত পার্সেন্ট বাড়ছে। সাপোজ আমি যদি বলি যে 2020 থেকে 2025-এ আমার 5% লোক বেড়ে গেছে, সো আমার 2025 থেকে 30-এও 5% লোক বাড়বে। এটা হলো ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড। থার্ড ওয়ান যেটা, সেটা হলো ডিক্রিজিং গ্রোথ রেট মেথড। এতক্ষণ আমরা ইনক্রিজ নিয়ে কথা বলছি, যদি আমাদের ডিক্রিজ হয় সেই ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিক্রিজিং গ্রোথ মেথড। মনে করেন 2020 থেকে 2025-এ আমার জনসংখ্যা ছিল 1 লক্ষ, 2025 থেকে 30-এ হয়ে গেল সেটা মনে করেন হচ্ছে হলো 1 লক্ষ থেকে 5,000 বা 10,000 কম, তখন এটা হলো ডিক্রিজিং গ্রোথ রেট মেথড। তারপরে কি বলতেছি, গ্রাফিক্যাল এক্সটেনশন বা কার্ভিলিনিয়ার মেথড। এটার অর্থ কি, এটা একটা আই এস্টিমেশন। মনে করেন 1970 সালে আমার পপুলেশন এখানে ছিল, 1980 সালে এখানে হয়েছে, 1990 এখানে গেছে, 2000-এ এখানে গেছে। তাহলে যাওয়ার পরে আমাদের কি করব, এটাকে আমরা যোগ করে দিব। সাপোজ এতটুকু অংশ আমার নাই। ঠিক আছে, এক মিনিট। হ্যালো হ্যালো হ্যালো
ও বাসায় ঢুকছো? আচ্ছা, দরজা টরজা ভালো মতো লাগাই দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আমি ক্লাসে। ঠিক আছে, ফোন দিবনি আমি। হ্যাঁ বাবা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে ফোন দিবনি। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সাপোজ আমাদের এতটুকু অংশ নাই। ঠিক আছে, সাপোজ আমাদের এতটুকু অংশ নাই। এখন চোখের দেখাতে আমরা কি করলাম, আমাদের যে যে কয়দিনের যে কয়েকটা বছরের ডাটা আমি পাইছি সেগুলো কি করলাম, আমি যোগ করে দিলাম। এটাকে এরকম করে যোগ করলাম। করার পরে এখন মনে করেন এই সালটা আমার ফিউচার। সেই ক্ষেত্রে আমি কি করলাম, যে এটা যেভাবে আগাচ্ছে সেভাবেই কি করলাম, আমি আরো আগাই দিলাম। মনে করেন এটা 2010, এটা মনে করেন 2020। ঠিক আছে, সো আমার এভাবে আমি কি করলাম, যে উপরের দিকে একটা আই এস্টিমেশনের মাধ্যমে আমি কি করলাম, আমার টোটাল গ্রাফটাকে আমি তুলে দিলাম। এটা হলো গ্রাফিক্যাল এক্সটেনশন অথবা আমাদের কার্ভিলিনিয়ার মেথড। তারপরে কি বলছি, গ্রাফিক্যাল কম্প্যারিজন মেথড। এই মেথডটা কি বলে, যে এক্সটেনশন অফ পপুলেশন টাইম কার্ভ অফ দ্য কমিউনিটি আন্ডার স্টাডি ইনটু দ্য ফিউচার বেসড অন এ কম্প্যারিজন অফ পপুলেশন টাইম কার্ভস অফ সিমিলার কমিউনিটিজ ইনস্টিড অফ প্রজেকশন বাই আইস। অর্থাৎ এখানে আমরা কি করছিলাম, যে আই এস্টিমেশন করছিলাম। এখানে আমরা আই এস্টিমেশন না করে পপুলেশন টাইমের একটা কার্ভ রেডি করব, সেটা হচ্ছে হলো গ্রাফিক্যাল কম্প্যারিজন মেথড। অর্থাৎ এটা আই এস্টিমেশন ছিল, অর্থাৎ চোখের দেখাতে আমি বাড়াই দিচ্ছিলাম, কিন্তু এটা আমার চোখের দেখাতে আমি বাড়াবো না। এটা আমাদের একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমি রেডি করব। নেক্সট যেটা, সেটা হলো জিওমেট্রিক প্রজেকশন মেথড, যে মেথডটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়, ওয়ান অফ দ্য ফিজিবল মেথডস বলা যায়। তাহলে এইটা হচ্ছে হলো আমাদের কি বলছি, জিওমেট্রিক প্রজেকশন, geometric progression method is the most widely used method, which is also known as empirical method suggested by হার্ডেনবার্গ। হার্ডেনবার্গ একজন সায়েন্টিস্ট, যার মাধ্যমে এই মেথডটা আসে। তো এটা হচ্ছে হলো আমাদের সিরিজ থেকে আসে। আমরা হচ্ছে হলো ম্যাথে যে সিরিজগুলো পড়ি, সেই সিরিজ থেকে আমাদের যে মেথডটা আসে সেটাকে আমরা বলি জিওমেট্রিক প্রজেকশন মেথড। আমি যদি সূত্রটা দেখি, PF is equal to PP into 1 plus R to the power n। PFটা হলো ফিউচার পপুলেশন, অর্থাৎ আগামী 10 বছর পর আমার পপুলেশনটা কত হবে সেটা হলো PF। PPটা কি, প্রেজেন্ট পপুলেশন, অর্থাৎ আমাদের এই বছর, অর্থাৎ এখন আমাদের পপুলেশনটা কত সেটা হলো প্রেজেন্ট পপুলেশন। আরটা কি, আরটা হলো রেট অফ ইয়ারলি পপুলেশন গ্রোথ। মনে করেন আমার এখন কত, 2025 রানিং, আমি 2035-এ বের করব। তাহলে 2025-এ যে আমার পপুলেশনটা, মনে করেন সেটা 20 কোটি, সেটা হলো পিপি। পিএফটা হচ্ছে হলো 2035-এ যদি আমি বের করতে চাই, সেটা হলো পিএফ। আরটা হচ্ছে হলো পপুলেশন গ্রোথ, অর্থাৎ আমার কি থাকবে, যে 2025-এর আগের কোনো একটা বছর থাকবে, যে বছরের রেসপেক্টে আমি বলতে পারবো যে আমার এত পার্সেন্ট হারে পপুলেশন বৃদ্ধি পাইছে, সেটা হলো আর। আর এনটা হলো আমি কত বছর নিয়ে কনসিডার করতেছি। অর্থাৎ আমি যদি বলি যে 2025 আর 2035, তাহলে আমার 10 হচ্ছে হলো এন এর ভ্যালু, সেটা হলো এন। আচ্ছা, এখন আমরা কি বলছি, দ্য পপুলেশন গ্রোথ ইজ অ্যাভেলেবল ফর দ্য সেন্সাস রিপোর্ট। আচ্ছা, এগুলো আমাদের পড়ার দরকার নেই। আমাদের আর এর ভ্যালুটা কিভাবে বের করব, আর ইজ ইকুয়াল টু এন রুট ওভার পি টু ডিভাইডেড বাই পি1 মাইনাস ওয়ান। যেখানে পি1 হচ্ছে হলো পপুলেশন ডাটা অফ 2 ডেটস, অর্থাৎ একটা হচ্ছে হলো প্রিভিয়াস ইয়ারের, আর একটা হচ্ছে হলো প্রেজেন্ট ইয়ারের, মানে দুটা বছর দেওয়া থাকবে, ম্যাথের টাইম এটা ক্লিয়ার হবে। সেই দুটো বছরের রেসপেক্টে আমরা সাধারণত এটাকে বের করতে পারি। তাহলে এখান থেকে আর বের করে আমরা কি করব, এই আরটাকে স্যার এই জায়গাতে আমরা বসাই দেব। তাহলে এই আরটাকে যদি স্যার এই জায়গাতে আমি বসাই দিই, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা হচ্ছে হলো পিএফ এর যে ভ্যালুটা, সেটাকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এই পিএফটাই হবে হচ্ছে হলো আমাদের কি, এই পিএফটাই হবে হচ্ছে হলো আমাদের ইন ফিউচার কতটুকু পপুলেশন হবে সেটা। ওকে, এবার আসি, যে আমাদের হচ্ছে হলো আরেকটা মেথড আছে যেটা আমাদের খুবই ওয়াইডলি ইউজ। এই মেথডটাকে আমরা বলি লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড, অর্থাৎ একটা প্যারাবোলিক, যেটা এটা আমাদের প্যারাবোলিক ইকুয়েশন। এই প্যারাবোলিক ইকুয়েশনের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি। এই ইকুয়েশনগুলো আমাদের লাগবে আমরা যখন ম্যাথ করব, এট দ্যাট টাইম এই ইকুয়েশনগুলো আমাদের লাগবে। আমরা এই ইকুয়েশনটা আপাতত মনে রাখি। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা ম্যাথের টাইমে দেখব। এখানে কোনটা কি এই জিনিসটা আমাদের একটু মনে রাখলেই হবে। ফার্স্টে যদি এক্স এর কথা বলি, এক্স হচ্ছে হলো আমার ইয়ার,
এটা হলো আমাদের ইয়ার, অর্থাৎ বছরটা আমরা ধরি হলো এক্স দিয়ে, আর ওয়াইটা হলো আমাদের পপুলেশন, ঠিক আছে, অর্থাৎ কত জনসংখ্যা সেটাকে আমরা ধরি হলো ওয়াই দিয়ে। তাহলে এটাই হলো এক্স এবং ওয়াই। আর এ বি সি যা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এগুলো আমরা টেবিল করার মাধ্যমে বা ইকুয়েশন সলভ করার মাধ্যমে এই ভ্যালুগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে। এটা আমরা দেখবো হচ্ছে হলো ম্যাথে এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, কি বলছে, পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, অর্থাৎ একজন মানুষ কতটুকু ওয়াটার কনজিউম করে বা কিসে কিসে ওয়াটার কনজিউম করে, এটাতে আমাদের হচ্ছে হলো আমরা কিছু ফ্যাক্টরে ডিস্ট্রিবিউট করতে পারি। যেরকম আমরা কি করি যে সাধারণত পানি পান করি, ঠিক আছে, ফার্স্ট আমরা ড্রিঙ্কিং এ ইউজ করি সবচেয়ে বেশি। তাছাড়া আমরা কিসে কাজ করতেছি, কুকিং ইউজ করতেছি, তারপর আমরা গোসলে পানি ইউজ করতেছি, আমরা খাবার তৈরিতে পানি ইউজ করতেছি, তারপরে আমাদের পার্সোনাল হাইজিনে পানি ইউজ করতেছি, তারপরে ভেজিটেবল গার্ডেনে পানি ইউজ করতেছি। অর্থাৎ এটা একটা রিডিং করে নেবেন যে আমরা কোন কোন জায়গাতে পানি ইউজ করি, সব জিনিস এগুলো, ঠিক আছে। ওকে, আমাদের এগুলো এত দরকার নাই। পপুলেশন ডিস্ট্রিবিউশন কিসে কিসের উপর ডিপেন্ড করে এগুলো আমাদের এত দরকার নাই, এগুলো আমরা পরে পড়বো যদি সময় পাই। আর হচ্ছে হলো আমাদের যেটা দরকার, আমরা হলো ম্যাথের দিকে যাই একটু, ঠিক আছে। এই রেঞ্জগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো ডোমেস্টিক ইউজের জন্য কি রেঞ্জে ইউজ করে সেক্ষেত্রে এটা হয়, এটা আমরা হচ্ছে হলো মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের হচ্ছে ম্যাথে আসবে না আর কি, ঠিক আছে। এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে এত থেকে এত লিটার পানি ইউজ করে বা একজন পার্সন কি পরিমাণ পানি ইউজ করে, ঠিক আছে। ওকে, এবার আমাদের আসতেছে, আমরা ম্যাথের দিকে চলে যাই। কোয়ালিটিটা নিয়ে কিন্তু আমরা পড়ছি অলরেডি, আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে আমাদের আইডিয়া আছে। আমরা কি করছি যে আমরা পিএইচ বের করছি, আমাদের পিএইচ এর একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, আমাদের হচ্ছে হলো টিডিএস এর একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, আমাদের হচ্ছে বিওডি সিওডি স্ট্যান্ডার্ড লিমিট আছে। এই যে লিমিটগুলো আছে এই লিমিটগুলোর মাধ্যমে আমি কি করছি যে আমরা গতদিন এটা টেবিলটা মুখস্থ করছি যে কোনটা লিমিট কি, অর্থাৎ আমরা হু গাইডলাইনসে পড়ছি, আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডও পড়ছি, দুইটা স্ট্যান্ডার্ডে আমরা এই জিনিসগুলো বের করছি। সো এগুলো আর আমরা দেখবো না, আমরা সরাসরি ম্যাথে চলে যাব, ঠিক আছে। এই পড়াগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। ওকে, আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ, এই যে আমরা যদি ফার্স্ট ম্যাথে দেখি, the population of a town, অর্থাৎ একটা টাউনের পপুলেশন was 1,80,000 in 1980, অর্থাৎ 1980 সালে কত ছিল, 1,80,000। আর 1990 সালে সেটা কত হয়েছে, 2,20,000। হোয়াট উইল বি দ্য পপুলেশন ইন 2000, অর্থাৎ 2000 এর পপুলেশন কি হবে। আমি একটু আগে পপুলেশনের ম্যাথের ক্ষেত্রে কি বলছিলাম যে আমাদের দুই টাইপের ডাটা দেওয়া থাকবে, একটা হচ্ছে হলো আমরা প্রিভিয়াস ইয়ারের, সরি তিন টাইপ, হ্যাঁ দুই টাইপের ডাটা দেওয়া থাকবে, দুটাই হলো আমাদের প্রিভিয়াস ইয়ারের। এবং এই দুইটা ডাটা থেকে আমাদের কি করতে হবে যে আমাদের কত রেটে বাড়তেছে বা কত রেটে কমতেছে এই জিনিসটা আমাদের হচ্ছে হলো বের করতে হবে। আচ্ছা, সেটার রেসপেক্ট আমরা পরবর্তীতে কি করব যে পপুলেশনটা বের করতে পারবো, ঠিক আছে। আমি একটু আসতেছি, 2টা মিনিট ওয়েট করেন, আসতেছি। আচ্ছা, আমার কথা শোনা, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বললাম যে আমাদের দুইটা ইয়ার থাকবে, সেই দুইটা ইয়ারের রেসপেক্টে আমি রেটটা বের করব, খুবই সহজ ম্যাথ। আমাদের দুইটা সূত্র ছিল, একটা ছিল পিএফ এর রেসপেক্টে আর একটা ছিল হলো আমাদের কি ছিল, যে পি অফ, কি বলে এটাকে, 1 ডিভাইডেড বাই পি অফ 2, এটা ছিল হলো এন রুটে এন রুট মাইনাস 1, এটা ছিল। তাহলে এনটা কি ছিল স্যার, এনটা হচ্ছিল আমাদের কত বছরের রেসপেক্টে আমরা বের করব সেটা, এটা ছিল হলো আর, অর্থাৎ আমাদের রেট অফ পপুলেশন গ্রোথ। তাহলে আমরা এটা এই এই সূত্রের রেসপেক্টে এখন চিন্তা করি যে আমাদের 1980 1990, তাহলে 1980 আর 1990 হচ্ছে হলো আমাদের কত, 10 বছর। তাহলে এন এর ভ্যালু আমাদের কত হয়ে গেল, 10 হয়ে গেল, তাই না। তাহলে এন এর ভ্যালু আমার 10 হয়ে গেল। এবার P1 ডিভাইডেড বাই P2, তাহলে P1 কোনটা স্যার, P1 হচ্ছে হলো আমাদের বড় যেটা সেটা, যে আমাদের 1990, ঠিক আছে। আমাদের কাছাকাছি যে ইয়ার সেটা হলো P1, তাহলে P1 এর ভ্যালু কত, 2,20,000। আর P2 এর ভ্যালু কত স্যার, 1,80,000। তাহলে আমাদের কি হবে যে 10
আমরা ক্যালকুলেটরে এটা বসাবো, কত কত গেছে স্যার? 2,20,000, 2,20,000 ডিভাইডেড বাই 1,80,000, 1,80,000। ঠিক আছে, তাহলে এটা আমাদের করতে কি হবে? এটা -1। এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমাদের কিসের ভ্যালু আসবে স্যার? সেটা হচ্ছে হলো আমাদের আর এর ভ্যালু, অর্থাৎ আমাদের কত রেটে পপুলেশন গ্রোথ হয়েছে সেটা। তাহলে এটা করার পর দেখেন আমাদের কত আসছে? 0.0203, অর্থাৎ এই রেটে আমাদের পপুলেশনটা বৃদ্ধি পাইছে। এটার সাথে 100 গুণ করলে যেটা হবে সেটা মানে 2% হারে। ঠিক আছে, এখন আমরা আসি যে আমাদের নেক্সট সূত্রটা কি ছিল? আমাদের আরেকটা সূত্র ছিল, অর্থাৎ ফিউচার পপুলেশন কত হবে সেটা ছিল PF ইজ ইকুয়াল টু, আমাদের P1 ছিল ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার স্যার ছিল n, তাই না? এবার এই সূত্রটার সাথে আমরা মিলাই, তাহলে P1টা কি ছিল? আমাদের কাছাকাছি সালের যেটা সেটা, মানে কত? 2,20,000, তাহলে এটা হলো P1। ওকে, এবার কি আসতেছে? 1 প্লাস আর টু দি পাওয়ার n। আর এর ভ্যালু কত স্যার? আর এর ভ্যালু হলো 0.0203, এটা এখানে বসাই দিব। n এর ভ্যালু কত বসাবো? 10। করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে হলো ওই সালে আমাদের টোটাল কত জনসংখ্যা হয়েছে, অর্থাৎ 2,68,969 জন মানুষ আমার হচ্ছে হলো 2000 সালে ছিল। এটা হলো আমাদের একটা প্রসেস পপুলেশন বের করার। এই প্রসেসটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? খুবই ইজি মেথড, কারো প্রবলেম না থাকলে আমি নেক্সট প্রসেসে যাব। স্যার প্রবলেম নাই। ওকে, তাহলে আমি নেক্সট প্রসেসে যাই। নেক্সট প্রসেসটা একটু একটু ভেজাল লাগতে পারে, কারণ হচ্ছে হলো এটা তো অনেক কিছু বের করতে হয়। এটা ওই যে আমরা বললাম না প্যারাবোলিক যে লিস্ট স্কয়ার মেথড যেটা ছিল, ওইটা হচ্ছে হলো এই মেথডটা। ঠিক আছে, ওকে। এখানে এখন আমরা কি করতেছি? আমরা একটু কোশ্চেনটা পড়ি। The population of a community in 1950, 1960, 1970, 1980 and 1990, অর্থাৎ 5টা বছর দেওয়া আছে। আমার কত কত ছিল? 200, 230, 280, 350 এবং 450। ঠিক আছে, এখন আমাদের কি বলছে? যে এস্টিমেট করতে বলছে যে 2000 সালে এবং 2010 সালে আমাদের পপুলেশনটা কত হবে। এই মেথডটা বেশি ইফেক্টিভ কেন? এই মেথডটা বেশি ইফেক্টিভ কারণ এই মেথডে আমরা শুধুমাত্র একটা বছরের ক্ষেত্রে বের করতে পারবো, 2টা বছরের রেসপেক্টে একটা বছরেরটা বের করতে পারবো। কিন্তু এই মেথডের মাধ্যমে আমরা কি পারবো? যে আমাদের কাছে মনে করেন 100-150 বছরের ডাটা আছে, আমরা 100-150 বছরের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা আরো অ্যাকুরেট রেজাল্ট বের করতে পারবো ফিউচারের জন্য। ঠিক আছে, সো এই মেথডটা আমাদের বেশি ফিজিবল মেথড। তাহলে এবার আমরা আসি যে আমরা দুটো কথা বলছিলাম। ওয়াই যেটা ছিল সেটা ছিল কি? পপুলেশন। এক্স যেটা ছিল সেটা ছিল কি? বছর। এখন বছরকে তো আর বছর হিসেবে লিখতে পারি না, তাই না? 1950 হিসেবে আমি লিখতে পারবো না, 1960 হিসেবে আমি ক্যালকুলেশনে নিতে পারবো না, অনেক বড় বড় ভ্যালু চলে আসবে। এই জন্য আমরা কি করি? যে এটাকে ভেঙ্গে ছোট করে নিই। ঠিক আছে, ভেঙ্গে এটাকে ছোট করে নিই। তাহলে ভেঙ্গে কিভাবে ছোট করে নিই? মনে করেন যে আমার এখানে 5টা ডাটা আছে। 5টা ডাটার মাঝামাঝি যে ডাটাটা সেটাকে আমরা কি দিছি? 0 দিছি। এটাকে কি? -1, এটা হলো -2, এটা হলো +1, এটা হলো +2। ঠিক আছে, এখন যদি স্যার আমার কি থাকে যে 6টা ডাটা থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 4 নম্বরটাকে আমরা 0 ধরবো, তার আগেরটা কি? -1, -2, -3 তে যাবে, তারপর 1 আর 2 তে যাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কি করব? মোটামুটি মাঝামাঝি যে জিনিসটা, যে ইয়ারটা, তাকে 0 ধরে বাম পাশে আমি মাইনাস যাইতে থাকবো, ডান পাশে আমি প্লাস যাইতে থাকবো। ঠিক আছে, দেখেন এটাই করা আছে। এক্স এর ভ্যালুটা আমি যদি ধরি, এইটা স্যার আরেকটু রিপিট করেন স্যার ব্যাপারটা। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হলো আমাদের এক্সটা কি বলছি আমি? এক্স হলো আমার বছর। তাহলে এক্স যদি আমার বছর হয়, আমি যদি এই যে বড় বড় যে সূত্রগুলো আছে, এই যে এই সূত্রগুলো, এই যে ওখানে যে দেখাইছিলাম, অনেক দূর তো ওই জন্য যাইতে পারতেছি না, দাঁড়ান, তারপরও যাই। একদম শুরুতে আমরা কিছু সূত্র দেখছিলাম। এই যে সূত্রগুলো ছিল স্যার, এই সূত্রগুলোতে যদি এখন আমরা কি করি? যে যদি আমরা হচ্ছে হলো এই সূত্রগুলোতে যদি আমরা কি করি? যে সরাসরি এক্স এর ভ্যালু বসাই বা ওয়াই এর ভ্যালু বসাই, দেন
বলতে পারি যে এটা অনেক ঝামেলা হয়ে যাবে আমাদের, ঠিক আছে, অনেক বড় একটা ভ্যালু। তো আমাদের কি করতে হবে যে এটাকে ভেঙে নিয়ে ছোট করতে হবে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমি আসি যে আমরা একটু যাই, এটা কোথায়, 45 না, 45। তাহলে এটাতে দেখি আমরা এখন, তাহলে এটাতে এখন আমরা দেখি যে আমরা কি 1970-কে সেজন্য কি করছি, জিরো ধরছি। তাহলে যেটা বললাম যে আমাদের যদি 5টা থাকে সেই ক্ষেত্রে আমাদের মাঝখান বের করা অনেক সহজ। যদি আমাদের 5টা থাকে আমাদের মিডিলটা বের করা সহজ হয়ে যায়। সো আমরা এটা করতে পারি যে যেটা মাঝখানে 3 নম্বর সেটাকে জিরো ধরবো, বাকি বাম পাশে -1 -2 -3 -4 এভাবে আমি যাইতে থাকবো। সিমিলার ওয়েতে আমি যদি বলি যে ডান পাশে এটা +1, এটা +2, তারপরে +3, +4, এভাবে যদি যাইতে পারি, ঠিক আছে। সো এখন আমার কথা যেটা আমি যেটা স্যার বললাম, 4টা বা 6টার ক্ষেত্রে এটা হ্যাঁ একটু বুঝেন আর এটাই কি। বলতেছি যে 4টা বা 6টার ক্ষেত্রে স্যার আমরা কি করব। 4টা বা 6টার ক্ষেত্রে 4 নম্বরটাকে আমরা জিরো ধরবো, ঠিক আছে। 4টা বা 6টা মানে কি, মানে 6টার ক্ষেত্রে সাপোজ আমাদের 1990 গেছে, 1950 থেকে মনে করেন 2000 পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে কি আমার 6টা হইলো না? তাহলে 6টা হইলে আমরা যেটা করব সেটা হলো 50, আমি একটু দেখাই দেই, আমার যাবে হলো 50, 60, সাপোজ 1950, 1960, 1970, 1980, 1990, আর হচ্ছে হলো আমার 2000, ডাবল জিরো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি আছে, 6টা আছে স্যার। তাহলে কি করব, এটাকে আমরা জিরো ধরে দিব, 1980-কে জিরো ধরবো, এদিকে -1 যাবে, -2 যাবে, -3 যাবে। সিমিলার ওয়েতে এখানে কি 1 যাবে, এখানে 2 যাবে, এভাবে যাবে, ঠিক আছে। মানে জোড় সংখ্যা থাকলে আমরা তো মাঝখান বের করতে পারবো না, সেজন্য আমরা কি করব যে মোটামুটি মাঝামাঝি একটাকে ধরবো আই এস্টিমেশনে বা যেভাবে হোক। যেরকম 8টাতে থাকলে আমরা কিসে ধরবো, 5 নাম্বারটাকে জিরো ধরবো, তার আগের গুলাতে আমরা ওভাবে যাবো, তারপরের গুলাতে আমরা এভাবে আসবো, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করতেছে যে আমি কোনটাকে মাঝখানে ধরতেছি। ক্লিয়ার? কোনো সমস্যা নাই এটা। ওকে, তাহলে আমি এক্স গুলা লিখলাম, ওয়াই গুলো আমি লিখলাম। ওয়াই গুলো কি হবে, যে আমাদের এই যে এখানে যে কয়টা ওয়াই আছে সেই অনুযায়ী আমাদের ওয়াই গুলো আসলো। ওকে, এবার এক্স স্কোয়ার আমি কি করব, যে এক্স স্কোয়ার আমাদের কি হবে, যে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, জিরোর উপর স্কোয়ার মানে কি জিরো, ওয়ানের উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে 4। সো এক্স স্কোয়ারটা আমাদের চলে গেল। এটা নিয়ে এই আমি প্রতিটা কলামের পর জিজ্ঞেস করবো যে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কি বললাম, এক্সটা গেছে, ওয়াইটা গেছে, এক্স স্কোয়ারটা গেছে, ইজি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম? এনিওয়ান? ওকে, এবার যেটা আসছি সেটা হচ্ছে হলো এক্স কিউব। এক্স কিউবেরটা স্যার কি হবে, এই যে -2 এর উপর কিউব, তাহলে এক্স এর উপর আমার কিউব যাবে, ঠিক আছে। তো -2 এর উপর কিউব কত স্যার, -8, -1 এর উপর কত, -1, 0 এর উপর কত, 0, 1 এর উপর 1, 2 এর উপর 2, এক্স কিউব ডান। x টু দি পাওয়ার 4 কি হতে পারে, x টু দি পাওয়ার 4 হচ্ছে হলো আমাদের এই x এর উপর 4, মানে -2 এর উপর 4, 1 এর উপর 4, 0 এর উপর 4। সো এটাও আমাদের চলে গেল। এবার আমাদের কি লাগবে, xy। xy টা কি হবে স্যার, এই x এর সাথে y আমাদের গুণ করতে হবে, তাই না। তো -2 ইনটু 200 কত, -200। গুণাকার। কে কিছু বলছেন? আচ্ছা, না স্যার, -1 এর সাথে গুণাকারে এটা, বললাম আমি। হ্যাঁ বুঝি নাই স্যার, আরেকবার। স্যার বললাম গুণাকারে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ আকারে হবে, ঠিক আছে। x ইন্টু ওয়াই, এটাও চলে গেল। এবার আসতেছে স্যার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এক্স স্কোয়ার কোনটা স্যার, এটা, অর্থাৎ এই দুটো এবার আমাদের কি হবে, গুণ হবে, ঠিক আছে। এই দুটো আমাদের এখানে গুণ হিসেবে চলে যাবে। ওকে, তাহলে এটা হলো আমাদের এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে আমাদের এই সবগুলো কি করলাম স্যার, সামেশন বের করলাম,
ঠিক আছে, সবগুলো আমি কি করলাম, সামেশন বের করলাম। বের করার পর এখন আমাদের সূত্র কোনগুলো হবে দেখেন কি বলছে, 17.2, 17.3, 17.4। আমরা আবার ওই পিছনে ফিরে যাই, 32ও না আরো উপরে যাবে না, হ্যাঁ পাইছি, এই যে এইখানে। তাহলে আমাদের ফার্স্ট সূত্রটা কি, সামেশন ওয়াই, আমাদের সামেশন ওয়াই আছে ইজ ইকুয়াল টু এ ইন্টু এন, এনটা কি বলছি, নাম্বার অফ অবজারভেশন অর সেট অফ ডাটা, আমরা যাচ্ছি, বি ইন্টু সামেশন এক্স, সি ইন্টু সামেশন এক্স স্কোয়ার, এটাও বের করছি, এটাও আমরা বের করছি, এটাও আমরা বের করছি, এটাও আমাদের বের করা আছে, ঠিক আছে, এনও আমরা জানি। সো এইখান থেকে আমি এবিসির একটা ইকুয়েশন পাবো। আমরা যদি নেক্সট ইকুয়েশনের দিকে তাকাই, যে এখানে কি সামেশন এক্স ওয়াই আছে, এটা আমরা বের করছি, সামেশন এক্স আমরা বের করছি, সামেশন এক্স স্কোয়ার আমরা বের করছি, সামেশন এক্স এস কিউব আমরা বের করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে এবিসির একটা ইকুয়েশন পাবো। সিমিলার ওয়েতে আমাদের কি বলছি, সামেশন এক্স স্কোয়ার ওয়াই, এটা আমরা জানি, এক্স স্কোয়ার এক্স এস কিউব এক্স টু দি পাওয়ার 4, এটার থেকে আমরা এবিসির একটা ইকুয়েশন পাবো। তাহলে স্যার আমাদের আননোন কয়টা, আননোন আমাদের তিনটা, একটা এ, একটা বি আর একটা সি। তাহলে তিনটা আননোনকে যদি আমরা কি করি, যে ক্যালকুলেটরে ইকুয়েশনের মাধ্যমে সলভ করি, তাহলে আমরা কি কিসের ভ্যালু পাবো, এ বি সি, তিনটা ভ্যালু পাবো। এই তিনটা ভ্যালুকে যদি স্যার আমরা এই জায়গাতে বসাই, এই জায়গাতে বসাই, তাহলে আমাদের এই যে ওয়াই, এই ওয়াইটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ আমাদের সাপোজ 2030 সালে জনসংখ্যা কত হবে সেটা আমরা এটার মাধ্যমে পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখি ম্যাথে কি করছে। তাহলে আমাদের ম্যাথে এই যে দেখেন বসাইছি, এখানে 5 কই থেকে আসছে স্যার, এন এর ভ্যালু, এন কয়টা স্যার, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আমাদের 5 ইয়ার্স নিয়ে কম্পেয়ার করতেছি, দেন দ্য ভ্যালু অফ এন ইজ 5। ওকে, তারপরে কি ছিল স্যার, তারপরে ছিল হচ্ছে হলো সামেশন এক্স, সামেশন এক্স ইন্টু বি। তাহলে আমাদের সামেশন এক্সটাতে যদি যাই স্যার, লুক এট দিস, এখানে সামেশন এক্স এর ভ্যালু 0, কিন্তু এখানে সামেশন এক্স এর ভ্যালু 0 কখন আসবে, যখন শুধুমাত্র আমার কি থাকবে, বিজোড় থাকবে, ঠিক আছে। জোড় থাকলে কিন্তু আমার 0 আসবে না, একটা ভ্যালু পাবো আমি, ঠিক আছে। সো ওই ভ্যালুটা আমি এখানে বসাই দেব। আর তারপরে কি ছিল, 10টা কোনটা ছিল স্যার, 10টা ছিল এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইন্টু সি, এটা আমি বসাই দিলাম। সো ওই যে আমরা ইকুয়েশন গুলো করছি, ওই ইকুয়েশন গুলো দেখার মাধ্যমে উই ক্যান পুট ডাউন দ্য ভ্যালু হিয়ার এন্ড উই ক্যান গেট দ্য ভ্যালু অফ এবিসি ফ্রম দিস, ঠিক আছে। আমরা এখান থেকে এবিসি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এবিসি এর ভ্যালু আমি কিভাবে পাইলাম, আমি ক্যালকুলেটরে ইকুয়েশনে সলভ করলাম, সলভ করে আমি কি পাবো, এবিসি এর ভ্যালু পেয়ে যাব। এবার আমাদের সূত্রটা কি ছিল, ওয়াই এর, ওয়াই এর সূত্রটা ছিল হচ্ছে হলো এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, তাই না। ওয়াই এর সূত্রটা কি ছিল, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, রাইট। তাহলে আমাদের এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, এখানে হলো কথা। তাহলে এখন আমাদের এখানে কত বলছি, কত সালে বের করতে বলছে, 2000 সালে, 2010 সালে। এবার আমরা এই টেবিলটা নিয়ে একটু কথা বলি, এই টেবিলটার দিকে স্যার একটু তাকাই। তাহলে আমি যদি 2000 এবং 2010 এটাকে এই জায়গাতে লিখতাম, 2000 আর হলো আমার 2010, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমার 1970 এ 0 ছিল, 10 বছর পর কত ধরছি, 1 ধরছি, অথবা 1980 তে আমার এক্স এর ভ্যালু 1। তারপরে 20 বছর পর, অর্থাৎ 1970 থেকে 20 বছর পর আমার এক্স এর ভ্যালু কত হয়েছে, 2 হয়েছে, ঠিক আছে। অর্থাৎ প্রতি 10 2 বছর হয়েছে। পর আমার এক্স এর ভ্যালু 1 করে বাড়তেছে, তাই না। তাহলে তাই যদি হয়, তাহলে 2000 এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত হবে বলেন। 2000 এ স্যার 3 হবে, 2000 এ 3 হবে, এক করে বাড়তেছে না, হ্যাঁ। আর 2010 এ কি হবে, 4 হবে। 4 হবে, রাইট, এই যে ধরতে পারছে। তাহলে এটাই এখানে করা আছে, যে আমি এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। 2000 এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু জাস্ট আমি কি করছি, 3 বসাইছি, এন্ড 2010 এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু আমি স্যার কত, 4 বসাইছি। এখন মনে 4 করেন আমি বসাইছে। যদি 2030 বলতাম, সেই ক্ষেত্রে কি হতো, সিমিলারলি উপর থেকে ক্যালকুলেশন হ্যাঁ। করে আসা তাহলে লাগতো। 2010 এ আমার যদি 4 হয়, 2020 এ আমার হবে 5, 2030 এ হবে হচ্ছে আমার 5
6। 6। তাইলে আমি কি করতে পারতেছি, এই একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি কি করতে পারতেছি যে আমার ইন ফিউচার যে কোনো সালে আমি পপুলেশন কত হবে সেই জিনিসটা বের করতে পারতেছি। ক্লিয়ার? সো এইটা হলো আমাদের সবচাইতে ফিজিবল মেথড, যেটাতে আমরা কি করি যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে কাজ করে দেন আমরা বের করতে পারি। এখানে এই যে ডাটাগুলো আছে না, এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এই ডাটাগুলো পেয়ে যাবেন যে কোন বছর পপুলেশন কত ছিল। ওই ডাটাগুলো নিয়ে আমরা দেখা যায় 200 300 বা 400 500 বছরের ডাটা নিয়ে আমরা কি করি যে আমাদের ইন ফিউচার কত হইতে পারে এটা নিয়ে আমরা একটা এস্টিমেশন করতে পারি। ঠিক আছে? এই মেথডটা ক্লিয়ার সবার? দুটো মেথডই ক্লিয়ার? জি স্যার। ওকে। এই দুটো ম্যাথ একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় না আর কারো কোনো প্রবলেম থাকবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাই। স্যার আজকের ক্লাসটা একটু ভিডিওটা দিয়েন স্যার। আজকেরটা আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড করতেছি, দিয়ে দিব। ওকে। গতদিন আমরা স্যার এই পিডিএফটা মনে হয় দেন নাই। এটা দেইনি, এটা বইয়ের পিডিএফ তো, এটা কিছু কিছু পেজ পড়াচ্ছি তো এজন্য দেওয়া হয়নি। আমি এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে গতদিন আমরা ট্রিটমেন্ট মেথড সম্পর্কে পড়ছি, যে কোয়াগুলেশন কি, ফ্লকুলেশন কি, সেডিমেন্টেশন কি। আজকে বলছিলাম যে এইগুলোর আমরা ম্যাথ শুরু করব, একটা প্লেন সেডিমেন্টেশনের একটা ছোট্ট একটা ম্যাথ দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। তাহলে প্লেন সেডিমেন্টেশন যেটা আমরা কি বলছিলাম, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আমি সেডিমেন্টেশন ট্যাঙ্কের ফিগারটা ড্র করতে বলছিলাম এবং এটা দেখতে বলছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় এক্সামে আসে যে সেডিমেন্টেশন ড্র দা ডায়াগ্রাম অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক, রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেই ক্ষেত্রে এই যে এটা ড্র করলেই হবে, এটা আমি ওই দিনও স্লাইডে দেখাইছিলাম। সো এখানে আমি কি বলছিলাম, গত দিনের কথা যদি আরেকবার বলি, ইনফ্লো দিয়ে আমার কি হয় যে র ওয়াটার ঢোকে, অর্থাৎ আমি নদীর পানি নিয়ে আসি, নদীর পানি বা সারফেস ওয়াটার আমি নিয়ে আসি, সারফেস ওয়াটার নিয়ে আসার পর আমি সেডিমেন্টেশন ট্যাঙ্কে দিয়ে ওইটাকে রেখে দিই। যখন রেখে দেই তখন ওর ভেতর যে বড় পার্টিকেলস গুলো আছে, সলিড পার্টিকেলস গুলো আছে, এগুলো আমার নিচে এসে স্লাজ হিসেবে জমা হয়। ঠিক আছে? পরবর্তীতে আমি কি করি, এই দিক দিয়ে আউটফ্লো করে দিই। যখন আমি আউটফ্লো করে দিই তখন মোটামুটি আবার পরিষ্কার একটা পানি কি হয় যে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এটা হলো আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কের মেইন কাজ। আর এই স্লাজ গুলোকে আমরা পরে বের করে নিই। ঠিক আছে? সো সেডিমেন্টেশন ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র বলছিলাম। সহজ জিনিস। ফার্স্টে আমাদের কি ছিল, ভি নট, মানে আমাদের সেটলিং ভেলোসিটি কি, অর্থাৎ কত কত ভেলোসিটিতে একটা কণা সেটেলিং করতেছে বা সেটেল হচ্ছে সেটা। সেটা কি বলছিলাম, এইচ ডিভাইডেড বাই টি। এইচটা কি ছিল, ডেপথ। টিটা ছিল হলো আমাদের ডিটেনশন টাইম, অর্থাৎ কতক্ষণ টাইম পর্যন্ত ওই পানিটা ওই জায়গায় আমার থাকতেছে। ওকে, তো টি ইজ ইকুয়াল টু কি, ভি ডিভাইডেড বাই কিউ। ভিটা কি ছিল স্যার, ভলিউম। তাহলে ভলিউমটা কি হবে আমাদের, লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট, এল বি এইচ বা বিএল এইচ যেটাই বলি না কেন। কিউটা কি ছিল স্যার, ডিসচার্জ, অর্থাৎ আমার ডিসচার্জ কতটুকু হবে সেটা। আচ্ছা, আর কি ছিল, ভি নট ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই দুটাকে যদি আমি কি করি, এই টি এর ভ্যালুটাকে যদি এই জায়গাটা বসাই, at that phase we can get the value of v naught is equal to q divided by bl, অর্থাৎ flow rate divided by surface area। অর্থাৎ আমাদের সেটেলিং ভেলোসিটি কার উপর নির্ভর করতেছে না, সরি, অর্থাৎ আমাদের হলো এই সেটেলিং ভেলোসিটিটা আমাদের কার উপর নির্ভর করতেছে, সারফেস এরিয়ার উপর নির্ভর করতেছে। ঠিক আছে? অর্থাৎ সারফেস এরিয়াটা কিরকম হবে। ওকে, তাহলে এই তিনটাই হলো সূত্র। এই তিনটা দিয়ে খুবই সহজে আমাদের একটা ম্যাথ দেখতে পারি। আর এই জিনিসটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে সাধারণত আমরা ডিটেনশন টাইম, এখন মনে করেন আমি বললাম যে আমি সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিলাম, দিয়ে 10 ঘন্টা এখানে পানি রেখে দিলাম, তখন আমার কি হবে না যে আমার ইফেক্টিভ কোনো ট্রিটমেন্ট মেথড হবে না। সো ডিটেনশন টাইমটা কত হয়, 1 থেকে 3 ঘন্টা, এটা সাধারণ টাইম। লেন্থ ডিভাইডেড বাই উইথ রেশিও কত হয়, 3 থেকে 8। আমি ডিজাইনার, আমি যেভাবে ডিজাইন করব করতে পারি, আমি 4 ধরতে পারি, 5 ধরতে পারি। ডেপথ কত, ডেপথ সাধারণত 1.5 মিটার থেকে 2 মিটার হতে পারে। আচ্ছা, সারফেস লোডিংটা কত, এস নটটা কত, এটা হলো 0.2 থেকে 1 মিটার পার আওয়ার। ঠিক আছে? এবার আমরা ম্যাথে চলে যাই। সহজ জিনিস, এই চারটা জিনিস একটু মনে রাখলে আমাদের ডিজাইনটা ইজি হয়। যে স্যার আমাদের এত এত রেঞ্জ, আমি যে কোনো একটা ধরতে পারি। ঠিক আছে? যেহেতু ডিজাইনার আমি। ম্যাথে চলে যাই।
আচ্ছা, ম্যাথগুলো সবসময় বইয়ের চ্যাপ্টারের একদম শেষে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি ওয়ার্ক এক্সাম্পল 1 কি বলছি, ফাইন্ড আ ডাইমেনশন অফ এ সেটেলিং ট্যাঙ্ক, অর্থাৎ একটা সেটেলিং ট্যাঙ্কের ডাইমেনশন বের করতে বলছে। টু ট্রিট 45 মিটার কিউব অফ র ওয়াটার, অর্থাৎ আমাদের টোটাল ওয়াটারের ভলিউম কত, 45 মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে? অর্থাৎ কিউ এর ভ্যালু দেওয়া আছে যে আমি কত মিটার কিউব ভলিউমের পানি আমি প্রতি ঘন্টায় নিয়ে আসতেছি। ওভারফ্লো রেট এস নট এর ভ্যালু দেওয়া আছে হলো 0.5 মিটার পার আওয়ার। রিটেনশন টাইম টি এর ভ্যালু দেওয়া আছে 3 ঘন্টা। তাহলে ওভারফ্লো রেটটা কি বলছিলাম, এস নট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এল বি। তাহলে দেখি আমাদের কিউ ডিভাইডেড বাই এল বির ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে 0.5। এখানে কিউ এর ভ্যালুও দিয়ে দেওয়া আছে 45। তাহলে কি হবে, 45 ডিভাইডেড বাই এল বি। এল বি এর ভ্যালু আমি জানি না, কারণ আমাকে এটাই ডিজাইন করতে বলছে 0.5। তাহলে তাই যদি হয় তাহলে এল বি এখান থেকে একটা ভ্যালু পাবো, এল বি ইজ ইকুয়াল টু 90। অর্থাৎ আমি যদি বলি লেন্থ এবং উইথের গুণফল হলো 90। এবার আমার ডিটেনশন টাইম দিয়ে দেওয়া আছে কত, 3 ঘন্টা। তাহলে ডিটেনশন টাইম যদি 3 ঘন্টা থাকে, আমাদের সূত্র কি ছিল, এলভিএইচ ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু টি। তাহলে আমরা সেভাবে লিখলাম যে এলভিএইচ ডিভাইডেড বাই কিউ, কিউ এর ভ্যালু কত স্যার 45 ইজ ইকুয়াল টু 3, ডিটেনশন টাইম হলো 3 ঘন্টা। তাহলে এখান থেকে এলভিএইচ এর একটা ভ্যালু পাইলাম। তাহলে দেখি এখান থেকে এলভি এর ভ্যালু পাইছি, এখান থেকে এলভিএইচ এর ভ্যালু পাইছি। একটাকে যদি আমি আরেকটা দিয়ে ভাগ দেই, তাহলে আমি সরাসরি কি পাবো, এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটাই করা আছে এখানে যে এলভিএইচ কে যদি এলবি দ্বারা ভাগ দেই, এই এলবি কাটা যাবে, এইচ ইজ ইকুয়াল টু কত, 1.5 মিটার, ঠিক আছে? এবার আমাদের আননোন কয়টা, দুটা, একটা বি আর একটা এল। এইচ এর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে আমরা একটু আগে কি বলছিলাম যে আমাদের 3 থেকে 8 পর্যন্ত আমরা ধরতে পারি ওই রেশিওটা, উইথ এবং লেন্থের রেশিও। তাহলে এখানে আমাদের ধরে নিছে 4। এটা আপনি 5 ধরেও করতে পারেন, 6 ধরেও করতে পারেন, এটা আপনার উপর। এখানে যে লেটটা আছে, এই লেটটা আপনি কি 3 ধরেও করতে পারেন, ধরতে পারেন L is equal to 3B। এটা আপনি আপনার যেটা সুবিধা হয়, ওই যে একটা রেঞ্জ বললাম ওই রেঞ্জ অনুযায়ী ধরে নেবেন। রেঞ্জটা যেন কত ছিল, 3 থেকে 10 মনে হয়। 3 থেকে 8 স্যার। 3 থেকে 8 না, 3 থেকে 8 ছিল, হ্যাঁ 3 থেকে 8, 3 থেকে 8 ছিল। তাহলে এই 3 থেকে 8 আমরা ধরে নিব, সেটা আমরা 8ও ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা, ঠিক আছে? তাহলে এটা ধরে আমি কি করতে পারবো যে আমার এখান থেকে এল এর একটা ভ্যালু পাইলাম। তাহলে এবার আমরা আসি যে এই এল এর ভ্যালুটা আমার এল বি ইজ ইকুয়াল টু কত, এল বি ইজ ইকুয়াল টু 90। তাহলে এল যদি আমার 4b হয়, তাহলে 4b ইন্টু বি ইজ ইকুয়াল টু কত, 90। তাহলে এখান থেকে কি পাবো, যে 90 কে 4 দিয়ে ভাগ দিয়ে আমি যদি রুট করি, তাহলে আমি বি এর ভ্যালুটা পেয়ে যাব। আর বি এর ভ্যালুটা পাইলে ওর সাথে 4 গুণ করলে, সরি 4 দিয়ে ভাগ দিলে আমি কি পাবো, এল এর ভ্যালুটা পাবো। তাহলে টোটাল আমি ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে হলো লেন্থ আমার কত, লেন্থ আমি পাইছি 18.97, এটাকে আমি ধরছি কত, 19। উইথ কত পাইছি 4.74, এটাকে আমি ধরছি 4.75, এবং আমাদের এইচটা কত পাইছি 1.5 মিটার, অর্থাৎ এটাই হলো আমাদের সাইজ অফ দ্য সেটেলিং ট্যাঙ্ক। খুবই সহজ ম্যাথ, জাস্ট ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? এত কঠিন ক্যালকুলেশন না। এটা ক্লিয়ার হয়েছে সবার এই ম্যাথটা? এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। প্রবলেম না থাকলে আমি আজকে ক্লাস এখানে স্টপ করে দিব। তাহলে আজকে ক্লাসে আমি 3 টাইপের ম্যাথ দেখাইছি, ঠিক আছে?